ফের চলল বুলডোজার এবার আসানসোলে। দীর্ঘদিন ধরে 30 বছর ধরে রেলের জমি জবরদখল করে অন্তত 200 পরিবার ছিলেন। এবার রেলের পক্ষ থেকে সেই জমি দখল মুক্ত করতে চালানো হলো বুলডোজার। ছবি দেখুন। অন্তত 200 পরিবার এখানে বসবাস করছিল রেলের জমিতে, এবং সেই জমি এবার দখল মুক্ত করার জন্য রেলের পক্ষ থেকে আরপিএফ কে সঙ্গে নিয়ে অফিসাররা তারা বুলডোজার চালালেন। এর আগে আমরা তিলজলায় বুলডোজার চলতে দেখেছি, বুলডোজার চলেছে গড়িয়াতে, আর এবার আপনারা দেখতে পাচ্ছেন আসানসোলে, যেখানে রেলের জমি দখল মুক্ত করতে রেল কর্তৃপক্ষ তারা বুলডোজার চালিয়ে এলাকা সাফ করলো। কথা বলবো কৌশিক গাঁতাইত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, আগে থেকে কি জানানো হয়েছিল? কতদিন ধরে এখানে জবরদখল করেছিলেন এই মানুষজন? আজকে ঠিক কি হলো? দেখো কুসুমিতা, আগে থেকে বলতে প্রায় 40-50 বছর ধরে এই 200-250 পরিবার এখানে তাদের কাঁচামাটির বাড়ি তৈরি করে এখানে বসবাস করে যাচ্ছিলেন। রেলের পক্ষ থেকে একবার দুবার নয়, কমপক্ষে 8 থেকে 10 বার তাদেরকে নোটিশ করা হয় যে সেই এলাকাটা তারা খালি করে দেয়। কিন্তু এখন ফ্রেট করিডরের কাজ চলছে রেলের, এবং তাদের জমির প্রয়োজন আছে, কিন্তু কোনোভাবেই এই এখানকার বাসিন্দারা কোনোভাবে যেতে উঠে যাননি এখান থেকে, এবং তারা যেভাবেই হোক রাজনৈতিক মদতে সেখানে কিন্তু থেকে যেতে পেরেছিলেন, এবং বিভিন্ন সময়ে তারা আন্দোলনও করতে গেছিলেন এবং ডিআরএম অফিসে দেখাও করেছিলেন যে তাদেরকে থাকতে দেওয়া হোক। কিন্তু এইভাবে অবৈধভাবে থাকার কোনো রকমের নির্দেশ রেল কর্তৃপক্ষ তাদেরকে দেয়নি, এবং যার ফলস্বরূপ শেষবারে জানুয়ারি মাসে তাদেরকে একবার নোটিশ দেওয়া হয়, এবং তারপরে যেহেতু নির্বাচন ঢুকে যায় সেই কারণে প্রতিটি রাজনৈতিক দলই এটাতে ইনভলভ হয়ে পড়ে, এবং যার ফলে 3 মাস তাদেরকে উচ্ছেদ করা সম্ভব হয়নি। তারপর সোমবার রাত্রে সন্ধ্যেবেলায় তাদেরকে জানিয়ে দেওয়া হয়, মাইকিং করে জানিয়ে দেওয়া হয় তারা ঘর খালি করে দেয়। কালকের মধ্যে থেকে কিন্তু বুলডোজার দিয়ে এই ঘর সাফা করে দেওয়া হবে, এবং সেই মতো মঙ্গলবার থেকে এই বুলডোজার চালানোর কাজ শুরু করে দিয়েছে রেল। কুসুমিতা, একেবারে কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ 8 থেকে 10 বার কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল এখানে, যে 200 পরিবার যারা প্রায় 30 বছর ধরে ঘর বাড়ি বানিয়েছিলেন। এটা হলো রেলের জমি, রেলের সম্প্রসারণের কাজ হচ্ছে, এবং সেই কারণে জমি দখল মুক্ত করতে রেলের পক্ষ থেকে গতকাল থেকে চালানো হচ্ছে বুলডোজার। স্থানীয়রা কি বলছেন দেখুন। नोटिस दिया था, मगर कितना दिन पहले नोटिस दिया था? जनवरी में दिया था, बोला कि व्यवस्था करके देंगे, तुम लोग नहीं जाएगा। डॉक्टर पोद्दार खुद बोला था। क्या बोला था? हम लोग को व्यवस्था देगा। अभी कुछ नहीं, अभी मुकर गया है। आपके पास में आया था डॉक्टर पोद्दार? बोला आया था। खाली कहिए, टाइम भी नहीं दिया, टाइम नहीं दिया। कोई नेता फेता यहाँ नहीं पहुँचा है। अच्छा, कोई नेता नहीं आया? नहीं आया, कोई नहीं आया है। अब वोट लेने का ही सब आएगा कि हमको वोट दो, हमको वोट दो, আর সালা লোক कोई नहीं आया है यहाँ पर। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হলো অন্যতম মূল অভিযুক্তকে। এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 46। ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার পার্ক সার্কাসে অশান্তির অন্যতম মূল অভিযুক্ত। গ্রেফতার করা হয়েছে ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে দাবি, পার্ক সার্কাসে অশান্তিতে প্ররোচনা ছিল এই ফরিদুলের। ঘটনার দিনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। এই নিয়ে পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46 জন। পার্ক সার্কাসের ঘটনায় গ্রেপ্তার হলো আরও বেশ কয়েকজন, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46। যেটা জানা যাচ্ছে যে ফরিদুল ইসলাম নামে এই ঘটনার অন্যতম প্রধান চক্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। গতকাল আমরা দেখেছি যে এই ঘটনার পর থেকেই কিন্তু পুলিশ মোতায়েন, এখনও পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে, এবং তার সাথে সাথে ডিসি অফিসের সামনে সেখানে কিন্তু আমরা দেখছি যে কিউআরটি ভ্যান থেকে আরম্ভ করে জল কামান সেগুলোকেও রাখা হয়েছে। প্রতিবাদের নামে তাণ্ডবের এই ঘটনার শুরু কিভাবে, ধৃতদের নিয়ে এদিন তার পুনর্নির্মাণ করে পুলিশ। কোথায় কোথায় হয়েছিল অবৈধ জমায়েত, কিভাবে পুলিশের উপর হামলা, কোথা থেকে ইট বৃষ্টি, কোথায় কোথায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর। ধৃত 46 জনের মধ্যে 4 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং সহ বিভিন্ন এলাকা খতিয়ে দেখেন তদন্তকারীরা। এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছাকাছি, এবং যে ছবি আমরা এখানে দেখাচ্ছি, গত রোববার দুপুরে বেশ কয়েকজন তারা পুলিশের ওপর হামলা করে। পার্ক সার্কাস 7 পয়েন্ট উত্তাল হয়ে যায়। এই মুহূর্তে 4 জন অভিযুক্তকে সঙ্গে নিয়ে
কলকাতা পুলিশের আধিকারিকরা কিন্তু এখানে এসেছেন। সেই ছবি আমরা এখানে সরাসরি দেখাচ্ছি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশের, তার নেতৃত্বে বিরাট ফোর্স এবং সেন্ট্রাল ফোর্সও রয়েছে। রবিবার দুপুরে প্রতিবাদের নামে তাণ্ডবের সাক্ষী হয় পার্ক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ওই দিন দুপুরে রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদে পার্ক সার্কাসের ব্যস্ত সাতমাথার মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়, যেখানে কোনো পুলিশি অনুমতি ছিল না। বিনা অনুমতিতে রাস্তা আটকে বিক্ষোভ হটাতে গেলে পুলিশের ওপর আক্রমণের পাশাপাশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী ও 2জন সিআরপিএফ জওয়ান আহত হন। সোমবার তাদের সঙ্গে দেখা করে জিরো টলারেন্সের বার্তা দেন শুভেন্দু অধিকারী। কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ We are not allowing. মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরই গ্রেফতার করা হয় অন্যতম মূল অভিযুক্তকে। এখনো এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, রাখা হয়েছে জলকামান। আবির দত্ত, মৈঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। 7 কোটির বেশি মূল্যের সম্পত্তি কেনা হয়েছিল মাত্র 1 কোটি 20 লক্ষ টাকায়। প্রমোটার পুলিশের মদতে এভাবেই ভয় দেখিয়ে জমি দখল করতেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। আদালতে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রমোটার পুলিশ এবং পার্সিকিউটর অর্থাৎ নির্যাতনকারী এই পিপিপি মডেলে চলত জমি দখলদারের সিন্ডিকেট। সোনা পাপ্পুকে আদালতে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কাঁকড়িয়ায় বোমাগুলি কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই বেপাত্তা ছিলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। রাজ্যে পালাবদলের পর সোমবার তিনি নিজেই যান ইডি দপ্তরে। 9 ঘন্টা জেরার পর তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার বিধাননগর হাসপাতালে ঢোকার সময় সোনা পাপ্পুকে লক্ষ্য করে চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। কোটি কোটি টাকা প্রতারণার মামলায় এর আগে গ্রেপ্তার করা হয়েছিল ব্যবসায়ী জয় এস কামদার ও কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে। ব্যবসায়ী, পুলিশ কর্তা ও সোনা পাপ্পুর যোগসাজশে জমি দখলদারির সিন্ডিকেট চলত বলে আগে আদালতে দাবি করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, প্রবাসী বা প্রবীণ নাগরিকদের সফট টার্গেট করা হতো, তাদের বিরুদ্ধে ভুয়ো মামলা করে থানায় ডেকে হয়রানি করা হতো। নেপথ্যে থেকে তাদের মদত দিতেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আর এই প্রমোটার পুলিশ কর্তার হয়ে ফোরফ্রন্টে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুই সামনে থেকে হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হতো জমি। ইডির দাবি, এসপি কনস্ট্রাকশন নামের কোম্পানিতে 2.5 বছরে 2 কোটি 14 লক্ষ টাকা নগদ জমা পড়েছে। লেনদেন হয়েছে মোট 15 কোটি টাকার। সোনা পাপ্পুর স্ত্রীর অ্যাকাউন্টে মোট 6 কোটি 80 লক্ষ টাকা জমা পড়েছে। ইডির দাবি, বহু সম্পত্তি চিহ্নিত করেছে তারা। তার মধ্যে একটি 5 কোটি 42 লক্ষ টাকার সম্পত্তি রয়েছে, যেটি কেনা হয়েছে মাত্র 1 কোটি 29 লক্ষ টাকা দিয়ে। অন্য একটি সম্পত্তির বাজার মূল্য 7 কোটি 7 লক্ষ টাকা, যা কেনা হয়েছিল 1 কোটি 20 লক্ষ টাকায়। আদালতে এই দুটি সম্পত্তির তথ্য দিয়ে ইডির আইনজীবী বলেন, বোঝাই যাচ্ছে কিভাবে আতঙ্ক তৈরি করে জমি হাতানো হয়েছে। ইডির দাবি, সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রিভলভার উদ্ধার হয়েছিল, যার কোনো লাইসেন্স নেই। আগ্নেয়াস্ত্রটি ব্যবসায়ী জয় এস কামদারের সংস্থা থেকে কেনা হয়েছিল সোনা পাপ্পুর স্ত্রীর নামে। তার ঠিক 15 দিন পরই কাঁকুলিয়ার ঘটনা ঘটে বলে আদালতে জানিয়েছে ইডি। সোনা পাপ্পুর আইনজীবী সওয়াল করেন, আগ্নেয়াস্ত্র মানেই বেআইনি নয়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ম মেনেই কেনা হয়েছে। কাঁকুলিয়ার ঘটনার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না, পরে এফআইআরে তাঁর নাম যোগ করা হয়েছে। প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।